হিটলার যখন ক্ষমতায় এলেন, জার্মানির অর্থনীতিকে যেভাবে তিনি চাঙ্গা করেছিলেন সেটাকে অনেকেই একটা মিরাকল বা অলৌকিক ঘটনা বলে মনে করে। কিন্তু এই দারুণ দেখতে মিরাকলের পিছনে একটা ভয়ঙ্কর অন্ধকার রহস্য লুকিয়েছিল। এমন একটা রহস্য যা পুরো পৃথিবীকে একটা ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। প্রশ্নটা খুবই সহজ, কিন্তু উত্তরটা জটিল। যে দেশটা বলতে গেলে প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল, সেই দেশটা একটা বিশ্বযুদ্ধ লড়ার মতো এত টাকা পেল কোথা থেকে? চলুন আজ এই রহস্যটারই গভীরে যাওয়া যাক। একবার পরিস্থিতিটা ভাবুন তো, এটা ১৯২৩ সালের জার্মানি। হাইপার ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে টাকার কোনো দামই ছিল না। মানুষজন শীতের সময় ঘর গরম রাখার জন্য কাঠের বদলে টাকার বান্ডেল পোড়াত, কারণ সেটাই সস্তা ছিল। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে নভেম্বরের দিকে এক মার্কিন ডলার কিনতে লাগত ৪.২ ট্রিলিয়ন জার্মান মার্ক। ট্রিলিয়ন মানে দেশের অর্থনীতি বলে আর কিছু অবশিষ্ট ছিল না, পুরোটাই ভেঙে পড়েছিল। তো এই যে বলা হয় জার্মান মিরেকল, এই অসম্ভব ঘটনাটার প্রেক্ষাপটটা কী ছিল? হিটলার আসার আগেই জার্মানি কিন্তু গভীর সংকট আর হতাশার অন্ধকারে ডুবেছিল। ভাবুন, প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির কাঁধে বিশাল ক্ষতিপূরণের বোঝা। মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চয় রাতারাতি শেষ। তার উপর আবার বিশ্বজুড়ে মহামন্দার ধাক্কা। ফলাফল, প্রায় ৬০ লক্ষ মানুষ বেকার। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকের মতো পেশার মানুষও রাস্তায় ভিক্ষা করছেন। আর দেশ জুড়ে চলছে দাঙ্গা, হাঙ্গামা আর অপরাধ। এক কথায় একটা নরক। ঠিক এই রকম একটা ভয়ঙ্কর হতাশার সময়ই হিটলার এলেন, আর এসে বড় বড় সব প্রতিশ্রুতি দিলেন। বললেন, আমি জার্মানির হারানো গৌরব ফিরিয়ে আনব, দেশকে আবার ধনী করব, আর আমাদের সেনাবাহিনীকে নতুন করে গড়ে তুলব। কিন্তু কথা হলো, ভার্সাই চুক্তির কড়া নিয়ম আর দেশের খালি কোষাগার নিয়ে এসব তো প্রায় অসম্ভব স্বপ্ন মনে হচ্ছিল। আর এখানেই গল্পের আসল মোড়। হিটলারের এই অদৃশ্য টাকার যোগান দেওয়ার পেছনের কারিগর ছিলেন হ্যালমার শ্যাক্ট নামে এক ব্যক্তি। তিনি এমন এক চালাকপূর্ণ কিন্তু পুরোপুরি প্রতারণামূলক একটা প্ল্যান তৈরি করেন, যা দিয়ে জার্মানি গোপনে তার সামরিক শক্তি বাড়ানোর জন্য টাকা জোগাড় করতে শুরু করে। এই পুরো প্ল্যানটার মূলে ছিল মিফো বেল নামের একটা জিনিস। এগুলো আসলে কি ছিল? সোজা কথায়, এগুলো ছিল একটা ভুয়া কোম্পানির নামে ছাপানো কিছু কাগজ, মানে প্রমিসরি নোট। নাৎসি সরকার যখন অস্ত্রের কারখানা থেকে জিনিস কিনত, তখন আসল টাকার বদলে এই বিলগুলো ধরিয়ে দিত। এর ফলে সরকারি খাতায় ঋণের কোনো হিসাবই থাকত না। এই চালাকির স্কিমটা কাজ করত খুব সহজ ৪টে ধাপে। দেখুন, প্রথমে সরকার অস্ত্র কারখানাকে অর্ডার দিত, তারপর টাকার বদলে তাদের হাতে ধরিয়ে দিত এই মিফো বিল। তৃতীয় ধাপে ওই কারখানাগুলো সেই বিল বেসরকারি ব্যাংকে নিয়ে যেত আর বদলে আসল টাকা পেয়ে যেত। আর শেষে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক মানে রাইক্স ব্যাংক এই বিলগুলোর গ্যারান্টি দিত। এর মানে হল সরকারি হিসাবের বাইরেই একটা বিশাল ঋণের পাহাড় তৈরি হচ্ছিল। বিশ্বাস করা কঠিন, কিন্তু এই পদ্ধতিতে মাত্র ৪ বছরে ১২ বিলিয়ন রাইক্সমার্কের ঋণ তৈরি করা হয়েছিল। আর এই অঙ্কটা ছিল সেই সময়ে জার্মানির মোট সরকারি ঋণের চেয়েও অনেক বেশি। এই অদৃশ্য টাকা দিয়েই জার্মানি সবার চোখের আড়ালে তার সামরিক বাহিনীকে দানবের মতো শক্তিশালী করে তুলছিল। কিন্তু এই ধরনের চালাকি তো আর চিরদিন চলে না, তাই না? এই পরিকল্পনাটা আসলে কোনো স্থায়ী সমাধান ছিলই না। এটা ছিল একটা টিকিং টাইম বোমার মতো, যেটা শুধু সময়ের অপেক্ষা করছিল জার্মান অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য। আসল সমস্যাটা ছিল অন্য জায়গায়। এই মিফো বিলগুলোর মেয়াদ ছিল মাত্র ৫ বছর। ১৯৩৪ সালে প্রথম বিলগুলো ছাড়া হয়েছিল, যার মানে দাঁড়ায় ১৯৩৯ সালের মধ্যে সরকারকে এই বিশাল অঙ্কের টাকা শোধ করতে হবে। কিন্তু সে টাকা তো সরকারের কাছে ছিলই না। এখন প্রশ্ন হলো, আপনি এমন একটা বিশাল অঙ্কের ঋণ কিভাবে শোধ করবেন, যেটা সরকারি খাতায় কোনো অস্তিত্বই নেই, আর যেটা আসলে কোনোদিন শোধ করার উদ্দেশ্যেই তৈরি হয়নি? হিটলারের সামনে তখন মাত্র দুটো ভয়ঙ্কর রাস্তা খোলা। এক, প্রচুর নতুন টাকা ছাপিয়ে ঋণ শোধ করা, কিন্তু তার মানে হল ১৯২৩ সালের সেই ভয়াবহ মুদ্রাস্ফীতি আবার ফিরে আসবে। আর দুই, ঋণ শোধ করতে সরাসরি অস্বীকার করা। এর ফল হতো জার্মানি সঙ্গে সঙ্গে দেউলিয়া হয়ে যেত। মানে দুটো পথই ছিল রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে আত্মহত্যার সমান। এই ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট থেকে বাঁচার জন্য হিটলার তখন তৃতীয় একটা পথ বেছে নিলেন, সবচেয়ে ভয়ঙ্কর পথটা। আর সেটা হল যুদ্ধ। অন্য দেশ লুট করে সেই টাকা দিয়ে নিজের দেশের এই পঞ্জি স্কিমটাকে বাঁচিয়ে রাখা। মানে নাৎসিদের অর্থনীতিটা আসলে একটা জাতীয় পুঞ্জি স্কিমে পরিণত হয়েছিল। এই ধরনের স্কিমে পুরনো দেনা মেটানোর জন্য ক্রমাগত নতুন টাকা বা সম্পদের জোগান লাগে। জার্মানির ক্ষেত্রে সেই নতুন সম্পদ ছিল অন্য দেশ দখল করে পাওয়া জিনিসপত্র।
যদি এই লুটের যোগান বন্ধ হয়ে যায় তাহলে পুরো সিস্টেমটাই হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। এই লুটপাটের প্রথম শিকার হল অস্ট্রিয়া। ১৯৩৮ সালের মার্চ মাসে জার্মানি অস্ট্রিয়া দখল করে নিল। তাদের আসল উদ্দেশ্য ছিল অস্ট্রিয়ার বিশাল সোনার ভাণ্ডার আর বিদেশি মুদ্রা হাতিয়ে নেওয়া। এটা যুদ্ধ কম, অর্থনৈতিক ডাকাতি বেশি ছিল। ঠিক তার ৬ মাস পরেই চেকোস্লোভাকিয়া দখল করা হলো। এখান থেকে তাদের মূল লক্ষ্য ছিল ইউরোপের অন্যতম সেরা সামরিক শিল্পগুলোকে নিজেদের দখলে আনা। এতে জার্মানির যুদ্ধ করার ক্ষমতা আরও অনেক বেড়ে গেল। এরপরে টার্গেট ছিল পোল্যান্ড ১৯৩৯ সালের সেপ্টেম্বরে, কারণ জার্মানির তখন দরকার ছিল পোল্যান্ডের বিশাল চাষের জমি, প্রাকৃতিক সম্পদ আর সস্তা শ্রম। এ সব কিছু দিয়েই তারা তাদের বাড়তে থাকা ঋণের বোঝা সামলানোর চেষ্টা করছিল। কিন্তু অন্যের ওপর নির্ভর করে লুটপাট করে গড়া অর্থনীতি তো আর চিরদিন চলতে পারে না। এর পতন ছিল অবশ্যম্ভাবী, আর সেটাই শেষ পর্যন্ত জার্মানিকে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। আর শুধু মিফোবিলি নয়, নাৎসিরা আরও অনেক প্রতারণার আশ্রয় নিয়েছিল, যেমন ফোক্সওয়াগেন স্কিম, যেখানে সাধারণ মানুষকে সস্তায় গাড়ি দেওয়ার নাম করে ২৭৫ মিলিয়ন রাইখসমার্ক তোলা হয়েছিল, কিন্তু একটাও গাড়ি কেউ পায়নি। এছাড়াও তারা পুরনো বিদেশি ঋণ শোধ না করে সেই টাকা অস্ত্র বানাতে খরচ করে, আর ইহুদিদের বাড়ি, ব্যবসা, সম্পত্তি সবকিছু ব্যবস্থিতভাবে লুট করতে থাকে। এই পুরো প্রতারণার সিস্টেমটার একটাই দুর্বলতা ছিল এটা শুধু ততদিনই কাজ করবে যতদিন জার্মানি যুদ্ধে জিততে থাকবে আর নতুন নতুন দেশ লুট করতে পারবে। আর এই সিস্টেমের পতন শুরু হয় ১৯৪৩ সালে স্টালিনগ্রাদের যুদ্ধক্ষেত্রে। ওই পরাজয়ের পরেই জার্মানির জয়যাত্রা থেমে যায়, আর যেই মুহূর্তে লুট করা সম্পদের যোগান বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে তাদের অর্থনীতি তাসের ঘর ভেঙে পড়তে শুরু করল। আকাশ ছোঁয়া যুদ্ধের খরচ আর পুরনো ঋণের বিশাল বোঝায় ১৯৪৫ সালে জার্মানির চূড়ান্ত পতন ঘটল। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যে যুদ্ধটা হয়েছিল, সেটা কি শুধুই আদর্শের লড়াই ছিল, নাকি এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক কেলেঙ্কারিটাকে ধামাচাপা দেওয়ার একটা মরিয়া চেষ্টা? ভাববার বিষয়, তাই না? ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।